স্ক্রিন দেখতে পাচ্ছ তো প্রপারলি? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট করে রাখো। কোশ্চেন যদি কারো যখন অ্যারাইজ করবে আনমিউট করে কোশ্চেন জিজ্ঞেস করবে। আচ্ছা আচ্ছা, আমি আগের দিন লেভেলিং নিয়ে কি ডিসকাস করেছিলাম, লেভেলিং যে ব্যাপারটা আমি ডিসকাস করছিলাম, লেভেল নিয়ে, ওয়াটার লেভেল, আপার লেভেল, লোয়ার লেভেল, যে ডিসকাশনগুলো হচ্ছিল, ঠিক আছে, যে লো, মিডিয়াম আর হাই, এই তিনটে ডিভিশন আমরা কিভাবে করব, কি কনসেপ্টে করব। টাইপ অফ ম্যাম ওয়াটার হাইড্রোলজি। হ্যাঁ বলো বলো। ওয়াটার লেভেল দিয়ে। ওয়াটার লেভেলের কনসেপ্ট আমি কি দিয়ে বলেছিলাম, মানে কি কিসের বেসিসে লো, মিডিয়াম আর হাই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমি ডিজাইন করব, কি কোনটার উপর ডিপেন্ড করছে। পিকের ওপর। পিক মানে সেটা কি দিয়ে আমরা ইয়ে করছিলাম, ডায়াগ্রামটা দেখে বলো। ডায়াগ্রাম তিনটে সবাই দেখো, ডায়াগ্রাম তিনটে দেখে বলো কি ডিফারেন্স ছিল তিনটার মধ্যে। ম্যাম পেনস্টকের ডিফারেন্স ছিল। পেন স্টকের না, যে পাইপিংটা যেটা ছিল, পাইপলাইন যেটা ছিল, ঠিক আছে, পেনস্টক তো তোমার ফ্লোটাকে কন্ট্রোল করে, ওয়াটার ফ্লোটাকে কন্ট্রোল করে সুইচ গেটের মতো, ঠিক আছে। যে লাইনটা যেটা আছে, ঠিক আছে, ড্যাম থেকে নিচে যে লাইনটা নামছে, টারবাইনের সাথে যে কানেক্টেড যে লাইনটা, পাইপটা, ঠিক আছে, সেটা মানে সেটার হাইটের উপর বেস করে আমি লো, মিডিয়াম আর হাই মানে ডিসাইড করব, লো, মিডিয়াম না হাই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আর আমার লো এর ক্ষেত্রে আর মিডিয়ামের ক্ষেত্রে আর হাইয়ের ক্ষেত্রে ডিফারেন্স কি করে বুঝবো, ডিফারেন্স কি করে বুঝবো, আমি একটা অ্যাঙ্গেল দিয়ে একটা এক্সাম্পল বলেছিলাম। দেখে বলো, ছবিগুলো দেখো সবাই, গুগল ক্লাসরুমে খোলো, যদি এখানে দেখতে অসুবিধা হয় গুগল ক্লাসরুমে খুলে দেখে বলো। কে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেবো এক্সাম্পল দিয়েছিলাম আমরা। হ্যাঁ কি দিয়েছিলাম বলো সেটা, মনে পড়বে বলো, আস্তে আস্তে ধীরে সুস্থে ভেবে চিন্তে বলো কি বলেছিলাম এক্সাম্পলটা। কে কত ক্লোজ আছে ম্যাম, মানে মানে একটা অ্যাঙ্গেলটা মই দিয়ে একটা এক্সাম্পল ড্যামের দিয়েছিলাম, সাথে। যে বেসের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল সে সরছে আর কতটা অ্যাঙ্গেল সে এগিয়ে রাখছে। যদি আমি একটা মইকে একটা ওয়ালের এগেনস্টে রাখি, তো আমি জেনারেলি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে রাখি, যেটা বেয়ে বেয়ে আমি উঠতে আমার সুবিধা হবে। এবার লো এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাঙ্গেলটা আমি অনেকটা কমিয়ে দিচ্ছি, আর হাই এর ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেলটা অনেকটা বাড়িয়ে দিচ্ছি। তো মিডিয়ামের ক্ষেত্রে আমি এটা মাঝামাঝি একটা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল আমি চুজ করছি রাখার জন্য, ঠিক আছে। আর মিডিয়ামের ক্ষেত্রে আমরা আর কি ইউজ করে থাকি, একটা 4 বে ইউজ করে থাকি। 4 বে হচ্ছে একটা এক্সট্রা সার্চ ট্যাঙ্কের মতো কাজ করে, যেখানে ওয়াটার রিজার্ভার আমার থাকছে অলরেডি আমার সেই ড্যামে, বাট তার সাথেও মানে 4 বে-এর মধ্যে আমার এক্সট্রা স্টোরেজ অফ ওয়াটারটা হেল্প করছে, আর ওভারফ্লো যেটা যাতে না হয়ে যায় সেখান থেকে একটা প্রোটেকশন প্রোভাইড করছে আমার 4 বে। এটা হচ্ছে মিডিয়াম হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। লো এর ক্ষেত্রে কি হচ্ছে, লো এর ক্ষেত্রে হচ্ছে আমার শুধু একটা রিজার্ভার থাকছে, আর আমার যে অ্যাঙ্গেলটা থাকছে উইথ রেসপেক্ট টু মানে আমার পাইপটা, সেটা হচ্ছে আমার একটা লো অ্যাঙ্গেলে রাখছি। আর হাই হেডের ক্ষেত্রে আমার একটা ড্যামের পরে একটা সার্চ ট্যাঙ্ক আমরা রাখছি, আর যে অ্যাঙ্গেলে আমরা ড্যামটাকে উইথ রেসপেক্ট টু আমার রিভার যতটা উচ্চতায় রাখছি সেটা অনেকটা অ্যাঙ্গেলটা বেশি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের তিনটে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ডিফারেন্স। আচ্ছা, আর আর কি কি ডিসকাশন করেছিলাম, সাইট সিলেকশন নিয়ে আমরা বলেছিলাম। আর হচ্ছে আরেকটা করেছিলাম হচ্ছে বেসড অন লোড সাপ্লাই, মানে কিরকম টাইপের লোড সাপ্লাই থাকলে আমরা মানে পাওয়ার প্ল্যান্টগুলোকে, যখন আমরা লোড কার্ভের ডায়াগ্রাম ড্র করি মানে কোনো পাওয়ার প্ল্যান্টে, তখন বেস লোডটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে রাখি। তো বেসিক্যালি বেস লোড হচ্ছে একটা কনস্ট্যান্ট লোড, যেটা কখনো চেঞ্জ হয় না, যেটার ভেরিয়েশন হয় না লোডিং এ। তো বেস লোডটা একটা কনস্ট্যান্ট লোড, যেটা থ্রু আউট দ্য কার্ভ আমার কনস্ট্যান্ট বা স্ট্রেট লাইন হিসাবে ধরা হয়। আচ্ছা, পিক লোড বলতে হচ্ছে, পিক কথাটার অর্থ হচ্ছে যে ওটা আস্তে আস্তে বাড়বে, মানে টুয়ার্ডস মানে ইনক্রিজিং স্টেটে আমার পৌঁছবে, তাহলে পিক লোড সবসময় একটা রাইজিং কার্ভ হয়। তো লোড কার্ভ ডায়াগ্রামে ওটা একটা রাইজিং কার্ভ হিসাবে আমরা স্ট্রেট লাইন হিসাবে ড্র করে থাকি। তো লোড কার্ভ মানে হচ্ছে বেসিক্যালি যখন আমার পাওয়ার কনজাম্পশন বাড়ছে, মানে যখন আমার ম্যাক্সিমাম ডিমান্ড বাড়ছে,
ফ্রম কনজিউমার সাইড, তখন আমার পাওয়ার প্ল্যান্টে কতটা আরো এক্সেস এনার্জি বা পাওয়ার সাপ্লাই দিতে হবে সেই পার্টিকুলার লোডকে, তখনই আমার লোড কার্ভটা আস্তে আস্তে অ্যারাইজ করে, যেটা আমরা বলে থাকি পিক আওয়ারে আমরা পিক লোড পাই। পিক আওয়ার বলতে জেনারেলি দেখবে সন্ধেবেলার দিকে আমরা লাইট ফ্যান সব একসাথে জ্বলে, ঠিক আছে, কারণ সন্ধেবেলার দিকে তো আমাদের সানলাইট থাকে না, তো আমাদের বাড়িতে টিউব লাইট ফ্যান সব জ্বালাতে হচ্ছে, ফলে প্রত্যেকটা বাড়িতে যদি এখন লাইট ফ্যান সব একসাথে জ্বলে তখন এটা পিক আওয়ারে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তো পিক আওয়ারের টাইমে কি হয়, আমাকে মানে পিক লোড সব বাড়িতে যেহেতু লোডিং বেড়ে যাচ্ছে, সেই টাইমটায় আমি বলছি পিক লোড আমার অ্যারাইজ করছে। তো সেই টাইমে আমাকে যে এনার্জি বা যে পাওয়ার সাপ্লাই করতে হয় পাওয়ার প্ল্যান্ট থেকে, তো সেটা অনেকটা তুলনায় বেশি থাকে। তো সেই পিক লোড আমার ডিমান্ড মিট করার জন্য আমাকে মানে পিক আওয়ারে আমাকে ম্যাক্সিমাম সাপ্লাই দিতে হয়, ম্যাক্সিমাম ডিমান্ড তখন আমাকে ফুলফিল করতে হয়। তো এটা হচ্ছে পিক লোড সাপ্লাই। আর পাম্প স্টোরেজ সাপ্লাই কি ছিল? পাম্প স্টোরেজ সাপ্লাই হচ্ছে আমার একটা পাম্প, যেটা আমরা জেনারেলি রেখে থাকি বাড়িতেও, যেরকম পাম্প থাকে আমাদের জল তুলে দেয়, ঠিক আছে, জল শেষ হয়ে গেলে জল তুলতে সাহায্য করে। সিমিলারলি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্টের একটা পাম্প স্টোরেজ প্ল্যান্ট থাকে। সেটা কি কাজে আসে? পাম্প স্টোরেজ প্ল্যান্টটা হচ্ছে আমার, যখন আমি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট যখন চলছে, তো আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আমার জলটাকে সাপ্লাই করছে, মানে নিচে ফ্লো করতে সাহায্য করছে, সেটাকে কন্ট্রোল করছে একটা পেন স্টক। তো এইবার যে ফ্লোটা হচ্ছে, এবার আস্তে আস্তে যেখানে স্টোর ছিল ওয়াটার, ঠিক আছে, সেটা তো লেভেলটা আস্তে আস্তে কমতে থাকছে। এবার ধরো যে জলটা আমি ইউজ করছি আমার ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, ধরো কিছুটা পরিমাণ জল আমার বেঁচে গেল, তখন কি হলো, এই সেই জলটাকে আমি পাম্প করে আবার উপরে মানে স্টোর করে রেখে দিই। তো এটা হচ্ছে বেসিক্যালি স্টোরেজ টাইপ, মানে স্টোরেজ টাইপের একটা ট্যাঙ্ক রাখা হয়, পাম্প স্টোরেজ। তো সেটা আমরা হাইড্রোইলেকট্রিক প্ল্যান্টের ক্ষেত্রে ওয়াটার স্টোরেজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এই আগের দিনে যা বললাম এই আর এখন যেগুলো ডিসকাস করছি এগুলো রিভিশন হচ্ছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা, কোনো কোয়ারি আছে, আর কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, আচ্ছা, কে কে জয়েন করেছে এক সেকেন্ড, আমি একবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। অর্ণব আছো, আশিক আছে, তারপর হচ্ছে শুভঙ্কর, সোমনাথ, সোমনাথ রয়, সোমনাথ বীর, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যাচ্ছি নেক্সট পার্টে। এবার হচ্ছে লেআউটে যাব আমি আজকে, ঠিক আছে, লেআউট অ্যান্ড ওয়ার্কিং অফ হাইড্রো পাওয়ার স্টেশন। তা লেআউটে দেখো ফার্স্টে কি আছে। লেআউটে আছে ফার্স্টে একটা ওয়াটার হেড লেভেল বা যেটা রিজার্ভার আমরা বলে থাকছি ড্যামের পিছনে, ঠিক আছে, ড্যামের পিছনে একটা রাখছি। এরপর একটা পাইপ আছে যেটা আমার হাইড্রোলিক টারবাইনের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে। তাহলে এই পাইপটা গিয়ে দেখো ডিরেক্ট ড্যামের থেকে নেমে একটা টারবাইনে কানেক্ট হয়েছে। আচ্ছা, আমি এটা টারবাইন বুঝবো কি করে? যে শেপ, ধরো শেপটা টারবাইনের আমরা জেনারেলি কি রকম শেপ করেছিলাম, যে কোনো টারবাইনে যেগুলো যতগুলো লেআউট করেছি, থার্মাল বলো নিউক্লিয়ার বলো, টারবাইনের শেপটা কিরকম ছিল মনে পড়ছে? কনিক্যাল স্ট্রাকচার ছিল, শুরুর দিকটা আমার ন্যারো থাকে আর বাইরের দিকটা আমার ব্রড ব্রড থাকে। তো দেখো এখানে হাইড্রোলিক টারবাইনটাও সেরকম ভাবে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে, মনে পড়ছে? সব টারবাইনের কিন্তু সেম শেপ থাকে, বাকি লেআউট গুলোতেও দেখবে সেম শেপের আছে। লেআউট গুলো মনে পড়ছে? হ্যাঁ ম্যাম। একটা কনিক্যাল স্ট্রাকচারে ছিল, ঠিক আছে। তো শুরুর দিকটা ওপেনিং দিকটা আমার ন্যারো থাকবে আর আউটলেটের দিকটা আমার ব্রড থাকবে। আর যে লাইনটা কানেক্ট করছে ড্যাম থেকে হাইড্রোলিক টারবাইন, সেই লাইনের মধ্যে যে ওয়াটার ফ্লোটা হবে সেটা কে কন্ট্রোল করবে? সেটা একটা গেট কন্ট্রোল করবে, বা যেটাকে আমরা জেনারেলি বলে থাকছি পেনস্টক কন্ট্রোল করবে, ঠিক আছে। তাহলে এটাকে একটা গেট এখানে আলাদা করে বলেছে, তো সেটা আমরা ড্র করলাম। নেক্সট কোথায় যাচ্ছে? নিচে হচ্ছে একটা ড্রাফট টিউব। ড্রাফট টিউবের কাজ কি? এবার এই টারবাইন থেকে যে জলটা যাবে, ঠিক আছে,
টারবাইন থেকে যে জলটা ফ্লো, মানে টারবাইনের মাধ্যমে যে জলটা ফ্লো করবে সেটা কি করবে, ইলেকট্রিসিটি জেনারেট করতে হেল্প করবে। তাহলে সেটা কোথায় যাবে, আমার টারবাইন থেকে জেনারেটরে, ঠিক আছে। তো এইবার যে যখন টারবাইনটা ঘুরছে, এক্সেস যে ডিসচার্জ, যে ওয়াটারটা ডিসচার্জ হচ্ছে, সেই ডিসচার্জ ওয়াটারটা কোথায় চলে যাচ্ছে, ড্রাফট টিউবের থ্রুতে আমার আউটসাইড চ্যানেলের চলে যাচ্ছে, মানে ওই টেল রেস যেটা লেখা আছে, টেল ওয়াটার লেভেল, সেখানে মিশে যাচ্ছে। তার মানে আমার ড্রাফট টিউবের কাজ হচ্ছে যে পরিমাণ জল ডিসচার্জ হচ্ছে যখন আমার টারবাইনটা ঘুরছে, সেই ডিসচার্জ ওয়াটারের ভেলোসিটি কমিয়ে দেওয়ার বা রিডিউস করে দেওয়ার কাজ হচ্ছে আমার ড্রাফট টিউবের। দেখো ড্রাফট টিউবের শেপটা কিরকম আছে, ড্রাফট টিউবের শেপটা কিরকম আছে। কেউ রেসপন্স করো, আমি বুঝতে পারছি না। मैम लिखिए ড্রাফট টিউবের শেপটা দেখো, উপরের দিকে ন্যারো আছে, বাইরের हाँ দিকে আমার और ব্রড আছে, broad ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যখন উপর থেকে নিচে জলটা ডিসচার্জ হয়ে নিচে নামছে, তখন কি হচ্ছে, যেহেতু একটা সরু স্ট্রেট লাইন বা সরু একটা শেপ আছে, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, এক্সেস প্রেসার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। ছোট এরিয়া, মানে অনেকটা পরিমাণ জল যদি খুব সামান্য একটা পাইপের খুব স্মল ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, তাহলে সেখানে প্রেসারটা বাড়ছে, ঠিক আছে, প্রেসার বাড়ছে, তাহলে প্রেসার বাড়লে আমার ওই জলের ভেলোসিটিটা কমে যাচ্ছে সেই মুহূর্তে, ঠিক আছে। তো ভেলোসিটি যেহেতু কমে যাচ্ছে আমার জলের, তখন কি হবে, এবার যখন টুয়ার্ডস ব্রডার সাইড যাচ্ছে, মানে যখন আউটসাইডের বা আউটলেটের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওই আস্তে আস্তে এবার ভলিউমটা বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে গেলে ওইখানে আস্তে আস্তে ভেলোসিটিটা জলের বেড়ে গিয়ে আউটলেটে মিশে গেল, ঠিক আছে। তাহলে শুরুর দিকে যে লাইনটা নামছে আমার ন্যারো শেপের, সেটা আমার কি করছে, ভেলোসিটিটাকে ডিক্রিজ করতে, মানে ডিসচার্জ ওয়াটারের ভেলোসিটি রিডিউস করতে আমাকে হেল্প করছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ড্রাফট টিউবের কাজ। আচ্ছা, এবার হাইড্রোলিক টারবাইন থেকে এবার নেক্সট কোথায় যাচ্ছে, আমার ইলেকট্রিক জেনারেটর, জেনারেটর থেকে আমার যাচ্ছে কন্ট্রোল রুমে, যেখান থেকে আমি ট্রান্সফরমারের সাপ্লাই দিচ্ছি আর ইলেকট্রিসিটিটাকে আমি ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশনের কাজে আমি ব্যবহার করছি। তাহলে এখানে এখানে কি কি এলিমেন্ট আমাদের মনে রাখতে হবে, দেখো ফার্স্টে হচ্ছে একটা রিজার্ভার থাকছে, দেন হচ্ছে ড্যাম, তারপর ওই পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করছে, এবার এই ওয়াটার ফ্লোটাকে কন্ট্রোল করবে একটা গেট, তাই ওয়াটার ফ্লো এর নিচে একটা গেট, তারপর এটাকে হচ্ছে প্রেসার টানেল বলেছে, ঠিক আছে, ওটাকে হচ্ছে প্রেসার টানেল, কারণ ওয়াটার যখন ফ্লো করবে ওটা তো নিজস্ব একটা ভেলোসিটি আর প্রেসার থাকবে, তাই ওটাকে ওই জায়গাটাকে আমরা বলছি প্রেসার টানেল। নেক্সট হচ্ছে একটা সার্চ ট্যাঙ্ক রাখছে, ঠিক আছে, সার্চ ট্যাঙ্ক হচ্ছে সেখানে জল কিছুটা পরিমাণে স্টোর করা থাকে, ঠিক আছে। তো এক্সেস যদি আমার জল লাগে, তখন ওই সার্চ ট্যাঙ্ক থেকে আমি গেটটা, মানে সার্চ ট্যাঙ্ক থেকে আমি জলটা এক্সট্রা নিই, যেটা দেখো একটা যে নিচে একটা ভাল্ব দেখতে পাচ্ছ, ইনলেট ভাল্ব, ঠিক আছে, ইনলেট ভাল্ব, ইনলেট ভাল্বটা যদি আমি বেশি খুলে দিই, তখন হচ্ছে ওটা আমার সার্চ ট্যাঙ্কের থেকেও যে জল যদি আমার এক্সট্রা পরিমাণে লাগে, সেটা সার্চ ট্যাঙ্কের থেকে এক্সেস জল যদি আমার কখনো লাগে, সেটা আমার ভেলভেট ইনলেট ভাল্ব দিয়ে, মানে ইনলেট ভাল্ব দিয়ে আমি নিতে পারি খুলে, ঠিক আছে, মানে সুইচটাকে অন করে আমি নিতে পারি। তাহলে আমার গেট যেটা থাকছে, গেট থেকে আমি আমার রিজার্ভারের ফ্লোটা কন্ট্রোল করছি, আর ইনলেট ভালভ দিয়ে আমি বোথ রিজার্ভার আর গেটের, সরি, রিজার্ভার আর সার্চ ট্যাঙ্কের জলের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। আর এই পুরো প্রসেসটা হচ্ছে একদম পুরো টপ টু বটম, মানে আপার টু লোয়ার লেভেলে, যতক্ষণ না আমার হাইড্রোলিক টারবাইন অবধি পৌঁছাচ্ছে, ততক্ষণ এই দুটো সুইচ আমার পুরো ফ্লোটাকে কন্ট্রোল করবে, ঠিক আছে। তাহলে গেটের কাজটা কি হচ্ছে, ফার্স্ট আমার রিজার্ভারের যে ওয়াটার ফ্লোটা হবে সেটাকে কন্ট্রোল করা, আর ইনলেট ভালভের কাজ হবে কি, বোথ রিজার্ভার থেকে যে জলটা উপর থেকে, তখন তো আমার সার্চ ট্যাঙ্ক থেকে একটা হেল্প নিতে হবে, তো সেই জলের ফ্লো অ্যালং উইথ আমার রিজার্ভার থেকে যে জলটা ফ্লো করছে, দুটোকে কন্ট্রোল করতে আমার হেল্প করছে ইনলেট ভালভ। কারণ ইনলেট ভালভ কেন বলছে, কারণ এই ইনলেট ভালভ মানে ইনকামিং এই ওয়াটারটা কোথায় ঢুকবে, ইনকামিং টারবাইনে, ঠিক আছে, হাইড্রোলিক টারবাইনে ঢুকবে, সেই জন্য ওটাকে আমি ইনলেট ভালভ বলছি। এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, हाँ मैम क्लियर ঠিক আছে। আচ্ছা, এবার হাইড্রোলিক টারবাইন, এবার টারবাইনে যখন ঢুকছে,
টারবাইনের থেকে একটা লাইন চলে যাচ্ছে আমার জেনারেটরে, আর একটা চলে যাচ্ছে আমার ড্রাফট টিউবে। আচ্ছা, এবার আমি আগের দিন বলেছিলাম মনে আছে যে টারবাইন, প্রোপেলার টারবাইন এক টাইপের টারবাইন হয়, কাপলান টারবাইন হয়, টারবাইন অনেক রকমের হয়, ঠিক আছে? তো টারবাইনের ভ্যারিয়েশন কত রকম হয়, ক্লাসিফিকেশন, সেগুলো পরে দেখবো। তো এবার যে টাইপেরই টারবাইন থাক না কেন, এবার টারবাইনটা যখন ঘুরবে তখন তো কিছুটা পরিমাণে জল ডিসচার্জ হতে থাকবে, ঠিক আছে? সব পুরো ওয়াটার তো ইউটিলাইজ করছে না। তো সেই এক্সেস ডিসচার্জ ওয়াটার যেগুলো বেরোবে টারবাইনের থেকে, সেটা হিউজ প্রেশার মানে ফোর্সে বা ভেলোসিটিতে বেরোবে। তো এই ভেলোসিটিটাকে রিডিউস করার জন্য আমি নিচে কি করছি, একটা ড্রাফট টিউব লাগাচ্ছি। এবার ড্রাফট টিউবের শেপটা দেখো, ড্রাফট টিউবের শেপটা দেখো। আর দেখো তো ড্রাফট টিউব যেখান থেকে কানেক্ট হয়েছে, ড্রাফট টিউব ঠিক পার্টিকুলার যেই জায়গাটা থেকে কানেক্ট হয়েছে টারবাইনে, সে টারবাইনের সেই জায়গাটা কি খুব বেশি চওড়া, না মানে মোটামুটি চওড়া আর ন্যারোর মাঝামাঝি? লাইনটা দেখো ভালো করে। মিডিয়াম সাইজ। হ্যাঁ, মিডিয়াম। তার মানে কি, ও এমন একটা জায়গা থেকে ড্রাফট টিউবকে কানেক্ট করবে যেখানে আমার ওয়াটারের ভেলোসিটিটা খুব বেশি বাড়বে না। মানে দেখো, টারবাইনে যখন আমার ওয়াটারটা ঢুকছে ইনলেট দিয়ে, সেখানে কিন্তু মুখটা আমার ন্যারো আছে। তার মানে কি, ওখানে প্রেশার বেশি, ভেলোসিটি কম জলের। কারণ আমাকে যখন ইনলেট ভালভ দিয়ে আমার জলটা ঢুকবে, আমি নিশ্চয়ই চাইবো না হাই ভেলোসিটিতে ঢুকুক জলটা, কারণ যদি হাই ভেলোসিটিতে আমার জল ঢোকে তাহলে টারবাইন ব্লেড কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস হাই থাকে। তো আমি সবসময় চাইবো যে ইনলেট ভালভ দিয়ে যে ওয়াটারটা আমার ফ্লো করবে বা ইনকামিং যে ওয়াটারটা ঢুকবে আমার টারবাইনে, সেটা হবে আমার লো ভেলোসিটি ওয়াটার। তো লো ভেলোসিটি ওয়াটার যেহেতু আমার ঢুকছে, তো লো ভেলোসিটি ওয়াটারও আমাকে ডিসচার্জ করতে হবে ড্রাফট টিউবের মাধ্যমে, ঠিক আছে? তাই যে এই লো ভেলোসিটি ওয়াটার যখন আমি ডিসচার্জ করব ড্রাফট টিউবের মাধ্যমে, তখন আমি ড্রাফট টিউবটাকে দেখো কোন জায়গাটা কানেক্ট করেছি, সেই জন্য ডায়াগ্রামে এমন একটা জায়গায় যেখানটা খুব একটা চওড়া নয়, মানে আউটলেটের মুখটা, টারবাইনের আউটলেটের মুখটা কিন্তু চওড়া নয়। তো সেটা একটা ইন্টারমিডিয়েট স্টেজে আমি ড্রাফট টিউবটাকে কানেক্ট করেছি। আর এই ডিসচার্জ যেটা করছি আমি জলটা, সেটা কেন আমি লো ভেলোসিটিতে চাইছি, নলে আমার এনার্জি, কাইনেটিক এনার্জি কনজাম্পশন নলে খুব বেশি হবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি লস বেশি হবে। কাইনেটিক এনার্জি আমি চাইবই না যে আমার ডিসচার্জ যেটা হচ্ছে জল, যদি আমার এক্সেস কাইনেটিক এনার্জি লস হয়ে যায়, তাহলে কিন্তু আমার যে ইলেকট্রিসিটি যেটা জেনারেট হচ্ছে, সেখানে কিন্তু যে পরিমাণে আমি আউটপুট চাইছি সেই পরিমাণে আউটপুট আমি পাবো না, ঠিক আছে? তাই আমাকে কাইনেটিক এনার্জি সেভিং এর জন্য এই ভেলোসিটিটাকে রিডিউস করতে হবে জলের। ড্রাফট টিউবটা কোথার সাথে কানেক্টেড, একটা টেল রেস লেভেল, মানে হচ্ছে নিচে যে ওয়াটার লেভেল বা যে রিভারটা আছে সেটার সাথে আমি ড্রাফট টিউবটাকে রাখছি, মানে পুরো সেখানে সেই লেভেলে মিশিয়ে দিচ্ছি, যে ভেলোসিটিতে এসে, লো ভেলোসিটিতে এসে একটা পয়েন্টে এসে আউটলেটে হাই ভেলোসিটিতে বেরিয়ে যাবে, আমার জলটা সমুদ্রের বা নদীর সাথে মিশে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার হাইড্রোলিক টারবাইন থেকে দেখো কোথায় যাচ্ছে আবার। এবার যাচ্ছে আমার ইলেকট্রিক জেনারেটরে, জেনারেটরে আমার পাওয়ার কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তো মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয়ে গেল। এবার আমি কন্ট্রোল রুমের সাহায্যে আমি কি করছি, যে এবার যে আউটপুটটা পাচ্ছি সেটা আমি ট্রান্সফরমারে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? সেন্ড করে দিয়ে আমি স্টেপ আপ বা স্টেপ ডাউন যেটাই করব, করে আমি এটা আমার ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের কাজে আমি ব্যবহার করছি। তো এই আউটলেটটা পুরো ক্লিয়ার কিনা একবার, জাস্ট একবার আউটলেটটা ভালো করে সবাই দেখে নাও, কি কি পার্টস আছে, ঠিক আছে? কি কি পার্টস আছে সেটা আগে ভালো করে একবার দেখে নাও, কি কি কম্পোনেন্ট ব্যবহার হচ্ছে। মানে আমি ক্লিয়ার। ক্লিয়ার তো? হুম। আচ্ছা। না না। আচ্ছা, এইবার হচ্ছে, এবার এটাকে জাস্ট ছোট করে ডেসক্রাইব করেছে যে কমপ্লেক্স সিস্টেমস লাইক দ্য মনিটরিং smooth running of the power plant. The moving parts go through a rigorous wear and tear. wear and tear বলতে rigorous মানে এই যে এত মুভমেন্ট হচ্ছে, মেকানিক্যাল ডিভাইসগুলো যে এত অপারেট করছে ভিতরে, ঠিক আছে? এত জলের প্রেসারে এত কাজ করতে হচ্ছে সারাদিন, মানে মানে মেকানিক্যাল ডিভাইসগুলোর উপর দিয়ে তো একটা জলের ফ্লো এর একটা তো প্রেসার বা ফোর্স পড়ছে, তো সে কারণে কিছু কিছু ড্যামেজ হচ্ছে। তো which is minimized by bearing the
বিয়ারিং অ্যান্ড লুব্রিকেটিং সিস্টেম। তাহলে এইগুলোকে আমরা কি করে মানে ড্যামেজের হাত থেকে রক্ষা করছি, কখনো কখনো লুব্রিকেটিং অয়েল দিয়ে আমরা জিনিস জায়গাগুলোকে লুব্রিকেট করে দিচ্ছি যাতে কোনো রকম মানে জং না ধরে যায়, ঠিক আছে? কারণ এগুলো তো দেখো জলের মধ্যে তো H2O, সেখানে তো অক্সিজেন আছে, ঠিক আছে? তো এবার কি হতে পারে, রাস্ট পড়ে যাওয়ার চান্সেস থাকে যখন মেকানিক্যাল ডিভাইস কোনো মেটালের উপর দিয়ে যখন জিনিসটা ফ্লো করছে। তো যখন ওটা মানে যেহেতু অক্সিজেন আছে আমার জলের মধ্যে, তো তার ফলে কি হচ্ছে, যখন শুকোবে তখন সেই জায়গাটা রাস্ট হয়ে যাবে মেকানিক্যাল ডিভাইসে। তো সেই জন্য সেই কারণগুলোতে আমরা কি করে থাকি, যাতে কোনো রকম জল কোনো জায়গায় জমে না থাকে, আমরা সেই মেকানিক্যাল ডিভাইসের ওই পার্টসগুলোতে আমরা কি করে দিই, লুব্রিকেটিং অয়েল দিয়ে দিই, ঠিক আছে? যাতে কোনো রকম ভাবে জল মানে মিশ্রিত না হয়। The hydraulic systems are in charge of opening and closing of the penstock gates. তাহলে বলছে যে হাইড্রোলিক যে সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা আছে যারা ওই ক্লোজিং আর ওপেনিং যে পেনস্টকের যে গেটগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর ক্লোজিং ওপেনিং পুরো সিস্টেমটাকে মানে কন্ট্রোল করছে। To keep the temperatures in control, the cooling systems are monitored to prevent overheating of the transformer, the cables and so on. তাহলে টেম্পারেচারটাকে একটা মিনিমাম রেটে রাখার জন্য আমি কি করছি, টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখার জন্য আমি একটা কুলিং সিস্টেম, যেটা আমরা থার্মাল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম কুলিং টাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ক্ষেত্রেও ছিল কুলিং সিস্টেম। তো যে কোনো কিছুরই একটা যখন কোনো সিস্টেম চলছে সেটার জন্য একটা কুলিং টাওয়ার বা কুলিং কোনো এরিয়া আমরা অলওয়েজ রেখে দিই, যে টেম্পারেচার যখন আমার রিডিউস হবে মানে মানে একটা গরম এক্সেসিভ গরম যাতে না হয়, কোনো রকম এনার্জি প্রোডাকশন যেটা হচ্ছে, ঠিক আছে? কুলিং সিস্টেমটাকে আমরা সেই জন্য ব্যবহার করছি বা মনিটর করছি, ঠিক আছে? যাতে যখন আমার এনার্জি ট্রান্সফার হবে বা এই পুরো প্রসেসটা যখন মানে চলছে, পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা যখন পাওয়ার প্ল্যান্টটা চলছে যেই মাধ্যমে, তখন সেটাকে ঠান্ডা করার জন্য একটা কুলিং সিস্টেম মনিটর করা হয়। নেক্সট হচ্ছে the hydroelectric power plant consists of a dam, a reservoir, turbine and generator. মেন তাহলে এই চারটে পার্ট, ড্যাম, রিজার্ভার, টারবাইন আর জেনারেটর। The main concept is that the reservoir stores the water and under controlled conditions the water is fed as input to the turbines. This also serve as a decanter. ওটা ছাড়া ওটা কিছু না, যে এখানে বেসিক্যালি বলছে যে কনসেপ্টটা, যে এখানে চারটে আমাদের ইম্পর্টেন্ট পার্ট থাকছে, রিজার্ভার, ড্যাম, টারবাইন আর জেনারেটর। মানে মেন কনসেপ্ট হচ্ছে আমাকে উপর থেকে নিচে জল এনে, উপর থেকে জল আমাকে নিচে ফ্লো করিয়ে আমাকে টারবাইনে ফিট করতে হবে বা টারবাইনের ইনপুটে দিতে হবে। এটাই হচ্ছে আমার মেন মোটো, কারণ টারবাইন না চললে আমার জেনারেটরও চলবে না, জেনারেটর না চললে আমার এনার্জি প্রোডাকশন হবে না। তো মেন যে চারটে পার্ট সেটা হচ্ছে আমার রিজার্ভার, ড্যাম, টারবাইন আর জেনারেটর। নেক্সট হচ্ছে যেটা, দ্য ওয়াটার ফ্রম দ্য রিজার্ভার ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ড্যাম গেটস অ্যান্ড পেনস্টক টু দ্য টারবাইন্স। তাহলে ওয়াটারটা কার কার মাধ্যমে আসছে, প্রথমে হচ্ছে ড্যাম গেট, দেখো ড্যামের পর যে গেটটা লাগানো সেটাকে আমি বলছি ড্যাম গেটস, অ্যান্ড দ্য পেনস্টক টু দ্য টারবাইন। তারপর হচ্ছে ওই ইনলেটের ভালভ দিয়ে পেনস্টকের থ্রু দিয়ে আমার টারবাইনে গিয়ে ঢুকছে। With all the water processing taking place, there is a filtering system which ensures a clean and relatively free of suspended solid which could damage the turbine blades. তার মাঝখানে মানে টারবাইনের ঠিক আগে একটা ফিল্টারিং সিস্টেম থাকে, যেখানে কি হয় যে দেখো এবার নদী থেকে যে রিজার্ভার থেকে জল নিচ্ছে সেটা তো নিশ্চয়ই খুব পরিষ্কার জল নয়, সেগুলো আর মানে নদী থেকে পুকুর থেকে মানে স্টোর করে করে সেই জলগুলোকে জমায়েত করছে। এবার সেগুলোর মধ্যে অনেক রকম সলিড পার্টিকলস বা অনেক রকম নোংরা ডাস্ট পার্টিকলস যেগুলো থাকছে, সেইগুলো কি হতে পারে, সেইগুলো যদি টারবাইনের মধ্যে দিয়ে যদি সেই জল যায়, তো যদি কোনো রকম মানে রাফ সলিড পার্টিকল বা রক্স কিছু থাকে সেই টারবাইন ব্লেডগুলোকে ড্যামেজ করতে পারে। তো সেই জন্য কি হয়, টারবাইনের আগে একটা ফিল্টারিং সিস্টেম ইনস্টল করা হয় বা রাখা হয়, কনস্ট্রাক্ট করা হয়, যে ফিল্টারিং সিস্টেমে কি করে ওই জলটাকে ফিল্টার করে দেয়। তো জলটাকে যদি ফিল্টার করে দেয় তার ফলে কি হয়, জলটাকে যদি ফিল্টার করে দেয় তখন কি হচ্ছে, ওই এলিমেন্টগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, এক্সট্রা যে ডাস্ট পার্টিকেল বা রক্স যা থাকছে সলিড পার্টিকেলগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, আর ফিল্টার্ড যাচ্ছে। তো সেই কারণে আমার ফিল্টারিং সিস্টেমটা রাখা, যাতে এক্সট্রা যে এলিমেন্ট যেগুলো আমার হ্যাজার্ডাস পার্টিকলস যেগুলো থাকছে আমার জলের মধ্যে, সলিড পার্টিকলস বা এনি কাইন্ড অফ ড্রপস, সেগুলোকে এলিমিনেট করা আমার হচ্ছে একটা কাজ বিফোর এন্টারিং, মানে মানে বিফোর যখন আমার জলটা আমার টারবাইনের ঠিক আগে ঢুকবে। নেক্সট হচ্ছে
The hydraulic system plays an important role consisting of the governor controls the flow of water through the turbine brakes gate which help in the inflow and outflow of the water to the reservoir. তাহলে হচ্ছে হাইড্রোলিক সিস্টেম বেসিক্যালি একটা পুরোটাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যে গভর্নর বলতে হচ্ছে গভর্নর তাকে বলছি যে এই ব্যাপারটাকে কন্ট্রোল করছে। কন্ট্রোলিং এখানে কন্ট্রোলিং পার্ট এখানে কি কি আছে? কন্ট্রোলিং পার্ট কোনটা কোনটা বলো? কন্ট্রোলিং পার্ট কি কি আছে লেআউটে দেখো। কন্ট্রোলিং পার্ট হচ্ছে এখানে আমার গেট আছে আর কি আছে? ইনলেট Gate, ভালভ। inlet valve. হ্যাঁ, গেট আছে আর ইনলেট ভালভ আছে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলোকে আমরা বলছি গভর্নর। ঠিক আছে, যেটার মাধ্যমে আমি ওয়াটারটাকে কন্ট্রোল করছি। তো নেক্সট হচ্ছে দ্য কনভার্সন অফ দ্য কাইনেটিক এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, এনার্জি ফ্রম দ্য মুভমেন্ট অফ দ্য waterfall is done through the turbine. The turbines are connected from the shaft to the rotor of the generator, which converts to the electricity from the mechanical energy. The turbines are usually custom made according to the needs of the hydroelectric power plant. আচ্ছা, কাইনেটিক এনার্জি কেন বলছে বলো? জলের ফ্লোটাকে কাইনেটিক এনার্জি কেন বলছি বলো? জলের তো নিজস্ব ভেলোসিটিতে ফ্লো করছে, তাই জলের ফ্লোটা আমাদের ফার্স্টে কিসে কনভার্ট হচ্ছে? কাইনেটিক থেকে মেকানিক্যাল Mechanical. এনার্জিতে কনভার্ট হচ্ছে টারবাইনে। কাইনেটিক হচ্ছে হাফ এমভি স্কোয়ার। সেই জন্য আমরা ভেলোসিটির উপর এত মানে জোর দিচ্ছি, মানে যখন আমরা যে ক্যালকুলেশন ওয়াইজ আমরা যে যখন অপারেটিং প্রিন্সিপালগুলো ডিসকাস করছি, আমি সবসময় বলছি ভেলোসিটি কন্ট্রোল করতে হবে, ওয়াটারের ভেলোসিটি, নাহলে কিন্তু কাইনেটিক এনার্জি লস হয়ে যাচ্ছে। তো কাইনেটিক এনার্জি লস হয়ে গেলে কিন্তু আমার মেকানিক্যাল এনার্জি লস হচ্ছে, মেকানিক্যাল এনার্জি লস হলে আমার আলটিমেটলি আউটপুট ইলেকট্রিক্যাল এনার্জি লস হবে। ঠিক আছে, তো আমি কখনোই চাইবো না যে আমার কাইনেটিক এনার্জি যেটা আমি মানে ওয়াটারের ফ্লোতে যেটা আমি কাইনেটিক এনার্জি যেটা পাচ্ছি সেটা কোনো রকম ভাবেই যে কোনো পরিমাণেই কমে যাক। তো সেই জন্য আগে ফার্স্টে এখানে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক সময় এমসিকিউতে দেয় বা ইন্টারভিউ কোয়েশ্চেনও যদি কখনো জিজ্ঞেস করে যে একটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে কত রকম এনার্জি কনভার্সন হয়, তাহলে আনসার কি দেবে? কত দুটো, রকম? হ্যাঁ, ফার্স্টে কি কি হয় বলো? kinetic energy, then mechanical energy. কাইনেটিক টু মেকানিক্যাল আর মেকানিক্যাল টু Mechanical, electrical. এক্স্যাক্টলি। তাহলে কাইনেটিক টু মেকানিক্যাল, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউতেও আসতে পারে। ঠিক আছে, তো এটা মাইন্ডে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে হুম এবার হচ্ছে টাইপস অফ টারবাইন অ্যান্ড জেনারেটর ইউজ। আচ্ছা, তাহলে এই ওয়ার্কিং প্রিন্সিপাল রিলেটেড কোনো প্রবলেম আছে এটার বুঝতে? এটা ওয়ার্কিং প্রিন্সিপাল তোমরা নিজেরাই লিখতে পারবে, ইটস ভেরি ইজি, লেআউটটা খালি মনে রাখতে হবে। কোনো রকম ডাউট আছে? না। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপ অফ টারবাইন অ্যান্ড জেনারেটর ইউজ। টারবাইন অনেক রকমের হয়, আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, আর কিছু কিছু টারবাইনের প্রপার্টিসও আমি এখানে দিয়ে দিয়েছি। The type of turbine হচ্ছে first one, Pelton turbine. A Pelton wind has one or more free jets discharging water into an aerated space and impinging on the buckets of a runner. মানে পেল্টন টারবাইনে কি থাকে? জেটের মতো মুখের শেপ থাকে, ঠিক আছে, আউটলেটে। তো জেট শেপের যে মুখগুলো থাকছে হুইলের, তো সেখান দিয়ে কি হয় যে ওয়াটার যে ডিসচার্জ হয় হিউজ স্পিডে ডিসচার্জ হচ্ছে, আর সেটা কোথায়? একদম ওপেন এয়ারে ডিসচার্জ হয়, ওপেন এয়ারে ডিসচার্জ হয়। আর ওখানে যে জলটা যে ডিসচার্জ হয়ে যাচ্ছে ওপেন এয়ারে, সেখানে একটা কালেক্টর বা ইয়ে রাখা থাকে, একটা বাকেট শেপের একটা কালেক্টর রাখা থাকে, যেইগুলো ওই এয়ারে যখন ডিসচার্জ হচ্ছে সেই জলগুলোকে ক্যাপচার করে নেওয়ার জন্য একটা স্টোরেজের জায়গা থাকে। তো সেটার কাজ হচ্ছে একটা পেল্টন টারবাইন। যে পেল্টন টারবাইনের কনস্ট্রাক্টরের কি থাকে? আমার জেট শেপের মুখ থাকে, ঠিক আছে, জেট শেপের ছোট ছোট মুখ থাকে যেগুলো এয়ারের মধ্যে ওয়াটারগুলোকে ডিসচার্জ করে, আর সেইগুলো একটা বাকেট বা অন্য একটা কালেক্টরের মধ্যে, রানারের কালেক্টরে, যেটা বলেছিলাম জেনারেলি 3 থেকে 6টা ব্লেড থাকে, 3 to 6 ব্লেডস, ঠিক আছে, which with which the water contacts all of the blades constantly. প্রোপেলার টারবাইনে ব্লেডগুলো অ্যাডজাস্টেবল হয় না, ফিক্স টাইপের ব্লেড থাকে, 3টে হলে 3টে ব্লেডই মানে একদম ফিক্স হয়ে বসে থাকে পার্টসগুলোর সাথে।
তার ফলে কি হয়, যখন ঘুরছে পুরো সবকটা ব্লেডই ইউটিলাইজ হয়, পুরো সবকটা ব্লেডই প্রপারলি ইউটিলাইজ হয়, যখন জল ঢুকছে তখন প্রপারলি সবকটা ব্লেড ইউটিলাইজ হয়। নেক্সট আর কি কি এক্সাম্পল আছে, বাল্ব টারবাইন, কাপলান টারবাইন, ফ্র্যাঞ্চিস টারবাইন, ঠিক আছে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট তোমাদের সেটা হচ্ছে ইম্পালস টারবাইন আর রিয়াকশন টারবাইন। ইম্পালস টারবাইন আর রিয়াকশন টারবাইন অনেক সময় এটা শর্ট নোটে আসে, কোয়েশ্চেনে অনেক সময় শর্ট নোটে এটা দেয়, ইম্পালস আর রিয়াকশন টারবাইন। কিছুই না, খুব ইজি। ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, ইম্পালস টারবাইনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইউজেস দ্য ভেলোসিটি অফ ওয়াটার to move the runner and discharges to atmospheric pressure. The water stream hits each bucket on the runner. There is no suction on the downside of the turbine. Water flows out of the bottom of the turbine housing after hitting the runner. Generally suitable for high head, low flow applications. তাহলে এখানে সেম প্রসিডিওরে যেটা আমরা পড়লাম একটু আগে, পেল্টন টারবাইনে যেরকম জেটের মতো মুখ থাকে, যেটা আউটলেট ওয়াটারটাকে স্প্রে করে দেয় আমার ওপেন এয়ারে, তাহলে এখানেও ইম্পালসের ক্ষেত্রে কি হচ্ছে, যে ভেলোসিটি, যে প্রেশার বা ভেলোসিটিতে আমার ওয়াটারটা ফ্লো করছে সেটা আমার আউটসাইডে আমি একটা ডিসচার্জ করে দিচ্ছি অ্যাটমসফিরিক প্রেশারে। তাহলে এবার যে ওয়াটার স্ট্রিম যেটা বেরোচ্ছে স্প্রে হয়ে, যে ওয়াটারটা বেরোচ্ছে সেটা একটা বাকেটের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। আর এখানে কোনো সাকশন নেই, মানে সাকশন নেই বলতে যে আমরা যেমন এটার ক্ষেত্রে হাইড্রোলিক টারবাইনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যেটা আমাদের লেআউটে দেওয়া আছে, একটা সাকশন টিউব বলতে এখানে ড্রাফট টিউবটাকে আমরা ব্যবহার করছিলাম, যেটা ওই ভেলোসিটি অফ ওয়াটারটাকে কমিয়ে দিচ্ছিল, ঠিক আছে। তাহলে এখানে আলাদা করে টারবাইনের সাথে আর কিছু মানে কোনো রকম কানেকশন লাগে না, যে আলাদা করে সাকশন করে কোনো প্রেশার বা ভেলোসিটি রিডিউসের জন্য কিছু লাগে না আলাদা করে এক্সট্রা। তো এখানে কোনো সাকশনের ডাউন সাইডে কোনো পার্টস থাকে না। আর ওয়াটার ফ্লোজ আউট অফ দ্য বটম অফ দ্য টারবাইন হাউজিং আফটার হিটিং দ্য রানার। তো অটোমেটিক্যালি ওখান থেকে মানে টারবাইনটা এমনভাবে ডিজাইন করা আছে, ওয়াটার নিচে অটোমেটিক্যালি ফ্লো করে যায়, মানে কোনো রকম রানারকে হিট করে না, যেখান থেকে ডিসচার্জ হচ্ছে সেই পার্টে কোনো রকম হিট করে না ওয়াটার। আর জেনারেলি সুটেবল ফর হাই হেড লো ফ্লো অ্যাপ্লায়েন্স। তাহলে এই টাইপের টারবাইন আমরা জেনারেলি হাই হেড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য ইউজ করে থাকি। তাহলে হাই হেড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য যদি এমসিকিউ দেয় কোন টাইপের টারবাইন ইউজ হয়, তাহলে আনসার হবে ইম্পালস টারবাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার রিয়াকশন টারবাইন। রিয়াকশন টারবাইনের কাজ কি, ডেভেলপস পাওয়ার ফ্রম দ্য কম্বাইন্ড অ্যাকশন অফ প্রেশার অ্যান্ড মুভিং ওয়াটার। তাহলে এখানে পাওয়ার জেনারেট কিভাবে করছে, কম্বাইন্ড অ্যাকশন অফ প্রেশার অ্যান্ড মুভিং ওয়াটার। তাহলে প্রেশার আর ওয়াটারের ভেলোসিটি এই দুটোকে মিশ্রিত করে যে পাওয়ারটা আমি জেনারেট করছি বা ডেভেলপ করছি সেটা হচ্ছে রিয়াকশন টারবাইনের কাজ, ঠিক আছে। সেখান থেকে মেকানিক্যাল এনার্জিটাকেও জেনারেট করছে। রানার ইজ প্লেস ডিরেক্টলি ইন দ্য ওয়াটার স্ট্রিম ফ্লোয়িং ওভার দ্য ব্লেডস রাদার দ্যান স্ট্রাইকিং ইচ ইন্ডিভিজুয়ালি। তাহলে একটা রানার বলে হচ্ছে একটা বেসিক্যালি একটা চ্যানেল থাকে, রানার বলতে এখানে একটা চ্যানেল থাকে, ঠিক আছে, যেটা ডিরেক্টলি যে ওয়াটার স্ট্রিম যেখান থেকে বেরোচ্ছে সেটার সাথে ফ্লো হয়ে আমার টেল রেসের সাথে মিশে যাবে, ঠিক আছে। তাহলে নিচে একটা রানার বলতে একটা আলাদা করে একটা চ্যানেল করা থাকছে, টারবাইন থেকে যে ডিসচার্জ ওয়াটারটা বেরোচ্ছে ওই চ্যানেলের মাধ্যমে বেরিয়ে আমার টেল রেসের সাথে মিশে যাচ্ছে। আর ইউজড ফর সাইটস উইথ লোয়ার হেড অ্যান্ড হায়ার ফ্লোজ। তাহলে এটা লো হেড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য আমরা জেনারেলি রিয়াকশন টারবাইন ইউজ করে থাকি। তাহলে এইগুলো হচ্ছে পার্টিকুলার কয়েকটা টারবাইনের ক্লাসিফিকেশন আর এক্সাম্পল। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ক্যারেক্টারিস্টিক্স দ্য টারবাইন ইউজড অ্যান্ড দ্য রিকোয়ার্ড স্পিড অফ দ্য ফলোয়িং জেনারেটরস আর অ্যাভেলেবল। তো কিরকম টাইপের জেনারেটর অ্যাভেলেবল মার্কেটে অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ দ্য টাইপ অফ টারবাইন। একটা হচ্ছে ভার্টিক্যাল শ্যাফট জেনারেটর, মোটর জেনারেটর, টিড টাইপ জেনারেটর, বাল্ব জেনারেটর, স্পেশাল মেশিন। এইগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট এইগুলো জেনে রাখবে। জাস্ট যদি কখনো কোয়েশ্চেন আসে এমসিকিউ দেয় যে কোন টাইপের জেনারেটর এক্সাম্পল ম্যাচ করতে দেয় কখনো, তখন এই জাস্ট এই 4-5টা নাম মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট টারবাইন নিয়ে। একবার দেখে নাও।
কোনো রকম সমস্যা আছে টারবাইন ব্লেড বা টাইপস অফ টারবাইন নিয়ে বুঝতে? না ম্যাডাম। ঠিক আছে, নেক্সট আসছি তাহলে আমি পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট। তাহলে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্টের আমি ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি। কি থাকছে, একটা আপার রিজার্ভার, একটা পেনস্টক, একটা পাম্প আর টারবাইন রাখার জায়গা, একটা হাউস থাকছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমার লোয়ার রিজার্ভার, অ্যান্ড লোয়ার রিজার্ভার থেকে ডিরেক্টলি আমার থাকছে কানেকশন টু দ্য ইলেকট্রিসিটি গ্রিড। আচ্ছা, এবার এটা হচ্ছে আমার মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আর এটার থেকে শর্ট নোট প্রচুর আসে, শর্ট নোটে এটা পাবেই, ঠিক আছে, একদম গ্যারেন্টি এটা আসবেই, ধরে রাখো। পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্টে কি হচ্ছে, কিরম ভাবে স্ট্রাকচার থাকছে, কনস্ট্রাকশনটা কিরকম হচ্ছে, দুটো বডির মাঝখানে থাকছে টু বডিজ অফ ওয়াটার, ঠিক আছে। টু বডিজ অফ ওয়াটার এখানে কি, একটা আপার বডি একটা লোয়ার বডি। তাহলে আপার হচ্ছে আপার রিজার্ভার, লোয়ার বডিটা হচ্ছে আমার মানে লোয়ার রিজার্ভার বা টেল রেসের যে ওয়াটার লেভেলটা আমরা বলছিলাম লোয়ার লেভেল, সেখানে। At times of very high electricity consumption on the grid, the water from the upper reservoir carried downhill by a penstock drives a turbine and a generator to produce electricity which is used to meet the increased demand. তাহলে ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা কি করছি, যদি কখনো আমার হাই ডিমান্ড কখনো আসে, ইলেকট্রিসিটি আমার হাই ডিমান্ড করছে, যে আমার প্রচুর পরিমাণে পাওয়ার লাগবে, তখন কি করছে, যে আপার রিজার্ভারে যে জলটা স্টোর করা থাকছে সেটা পেনস্টকের মাধ্যমে নিচে ডাউনফ্লো করে আমার টারবাইনে এনার্জি জেনারেট করে, ঠিক আছে, আমার আউটসাইড জেনারেটরে আমার সাপ্লাই দিচ্ছে, মানে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে, সেখান থেকে আমি আমার কানেকশন গ্রিডে আরো এক্সট্রা এনার্জি সাপ্লাই দিচ্ছি। When demand is low, electricity is taken from the grid to power a pump that sends water from the lower reservoir back to the upper reservoir where it can be discharged again to drive the turbine. তার মানে হচ্ছে যদি আমার ডিমান্ড লো থাকে তখন আমি কি করছি, ইলেকট্রিসিটিটা কোথা থেকে নিচ্ছি, এবার ইলেকট্রিসিটি নিচ্ছি আমি গ্রিড থেকে। তো এবার এই লোয়ার রিজার্ভারের সামনে যে ইলেকট্রিসিটি গ্রিডটা কানেক্ট করা আছে সেখান থেকে আমি কি করছি, এবার যদি আমার ডিমান্ড খুব পরিমাণে কমে গেছে তখন এবার উল্টো দিক থেকে এবার ইলেকট্রিসিটি গ্রিড থেকে আমি আমার পাম্প আর টারবাইনকে চালাবো, ঠিক আছে। পাম্প আর টারবাইনকে চালালে কি হবে, ওরা পাম্প করে এই নিচের এই লোয়ার রিজার্ভার থেকে আমার জল তুলে আমার আপার রিজার্ভারে স্টোর করবে, ঠিক আছে। তাহলে এখানে স্টক করে রাখার জন্য আমার একটা পোটেনশিয়াল এনার্জি লাগছে, কারণ আমি একটা হাইটে উঠছি, লো থেকে হাইতে যখন আমি উঠছি তখন আমার কি এনার্জি স্টোর হয়, এমজিএইচ, পোটেনশিয়াল এনার্জি। আর নিচ থেকে উপরে যখন নামছি তখন আমার কি এনার্জি হয়, কি এনার্জি আমার কি এনার্জিতে ফ্লো করছে, কাইনেটিক এনার্জি। তাহলে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা বোথ ওয়েজ কাজ করছে। ম্যাক্সিমাম ডিমান্ড ফুলফিল করার জন্য আমি আপার রিজার্ভার থেকে আমি ওয়াটারটাকে কাজে লাগাচ্ছি, এক্সট্রা ডিমান্ড ফুলফিল করার জন্য আমি এক্সট্রা পাওয়ার জেনারেট করছি, আমার আপার রিজার্ভারে যে জল স্টোর আছে সেই জলটাকে কনভার্ট করছি আমার ইলেকট্রিসিটিতে। যখন আমার রিজার্ভারের জল কমে যাচ্ছে আর আমার ডিমান্ডও কম থাকছে আমার অন দ্য কনজিউমার সাইড, তখন আমার উল্টো দিক থেকে আমি মানে ইলেকট্রিসিটি গ্রিড থেকে আমি কি করছি, নিচের যে রিজার্ভারে যে জলটা আছে সেখান থেকে জলটা আমি পাম্প করছি থ্রু দ্য টারবাইন আর পাম্প, যেটা আমার হাউসে রাখা আছে, যেখানে বক্স করে যেটা দেওয়া আছে ওখানে পাম্প করে জলটা তুলছে লোয়ার রিজার্ভার থেকে করে আমার আপার রিজার্ভারে আবার স্টক করে রেখে দিচ্ছে। The stored energy is proportional to the volume of water and the height from which it falls. তাহলে যে এনার্জি যেটা স্টোর করছে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে, যে ভলিউম অফ ওয়াটারটা স্টোর করছে আর যে হাইট থেকে আমার জলটা পড়ছে। আচ্ছা, এটা বুঝতে কোনো রকম প্রবলেম? পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট দেখে নাও একবার। না না। ঠিক আছে, আচ্ছা লাস্ট তাহলে আজকে মেরিট অ্যান্ড ডিমেরিটটা ডিসকাস করে নিচ্ছি। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ হাইড্রো পাওয়ার স্টেশন। অ্যাডভান্টেজ কি আছে, সাপ্লাই অফ ইলেকট্রিক পাওয়ার ইজ মেনটেন কনসিস্টেন্টলি আমার পাওয়ার সাপ্লাই আমি প্রোভাইড করতে পারছি। ওয়াটার ক্যান বি স্টোরড অ্যান্ড ইউজড ওয়েন দ্য ডিমান্ড ইজ রিজার্ভারে যে ওয়াটার স্টোর করা থাকছে সেটা আমার ডিমান্ড ফুলফিল করার জন্য মোর দ্যান এনাফ।
longevity of the dams is high, which helps in generating electricity at lower cost. যেহেতু আমি ন্যাচারাল সোর্স থেকে ওয়াটার পেয়ে যাচ্ছি, তো আর কোনো আলাদা করে আমাকে এক্সট্রা কিছু ইনভেস্ট করতে হচ্ছে না জেনারেলি। তো সেই জন্য আমার যে ড্যামগুলো আমরা কনস্ট্রাক্ট করছি রিজার্ভারের আগে, তো সেই ড্যামগুলোর মধ্যে দিয়ে যে ওয়াটার স্টোরেজটা হচ্ছে পিছনে, সেটার জন্য আমার এক্সট্রা কিছু মানে মানে সেটার কারণে আমার পাওয়ার প্ল্যান্টের লনজিভিটি বেড়ে যাচ্ছে। While constructing the dam, a lake is formed from the reserve water. This can be converted into a tourist attraction or for water sports. মানে বেসিক্যালি বলছে যখন ড্যাম কনস্ট্রাক্ট করা হয়, একটা লেক সামনে রাখা হয়, ঠিক আছে, যেখানে ওয়াটারটা আমরা স্টোর করে রাখছি। তো এবার সেই লেকের থেকে মানে যেটা লোয়ার লেভেলে যে লেকটা থাকছে বা টেল রেস লেভেল যেটা বলছি, তো সেখানে অনেক সময় কি হয় যে টুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য আমরা ওখানে নানা রকম স্পোর্টস বা টুরিস্ট স্পট হিসাবে ওটাকে ইউজ করতে পারি। দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন ইজ রিনিউয়েবল অ্যান্ড ইজ ইকো ফ্রেন্ডলি। যেহেতু এটা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার থেকে পাচ্ছি, সেজন্য এটাকে আমরা ইকো ফ্রেন্ডলি বলতে পারছি। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কনস্ট্রাকশন অফ ড্যাম ইজ ভেরি এক্সপেন্সিভ সিন ইট ইজ ইন আ লার্জ স্কেল অ্যান্ড হ্যাজ টু বি ওয়েল প্রোটেক্টেড। তো any slight damage will create a huge destruction, not just in the dam but also around its vicinity. এবার ধরো যদি ড্যামে ক্র্যাক হয়ে যায় বা ধরো ড্যাম যদি ভেঙে যায়, তাহলে কি হবে? হিউজ ড্যামের অ্যামাউন্ট অফ ওয়াটার চলে যাবে। মানে ড্যামের পিছনে কি আছে আমার? শহর মানে বাড়ি হবে। ডায়াগ্রামটা দেখে বলো, ডায়াগ্রামটা দেখে বলো, ড্যামের পিছনটায় কি আছে ঠিক? পুরো পাওয়ার প্ল্যান্ট রিজার্ভ, আছে তো। হ্যাঁ রিজার্ভারটা আছে, ড্যামের পিছনে আমার রিজার্ভারটা আছে, মানে ওয়াটার হ্যাঁ, স্টোর যেখানে করা আছে। এবার যদি ড্যামটা ভেঙে যায়, তাহলে রিজার্ভারের পুরো জলটা এসে নিচে পড়ছে হাই হ্যাঁ, ভেলোসিটিতে। তাহলে কি হচ্ছে, হ্যাঁ। পুরো পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে, পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে থ্রু আউট। সেই জন্য বলছি যে ড্যামটাকে এত এক্সপেন্সিভ ওয়েতে কনস্ট্রাক্ট করতে হয়, এত ভালো মেটেরিয়াল, এত ভালো কোয়ালিটির এক্সপেন্সিভ মেটেরিয়াল দিয়ে কনস্ট্রাক্ট করতে হয়, যে ড্যামের পিছনে প্রচুর খরচা বা মেনটেনেন্স খরচা বেড়ে যায়, ঠিক আছে। আর ওটা খুব হাইলি প্রোটেকশনে রাখতে হয়, কারণ ড্যামের কোনো ক্ষতি হলেই মানে হচ্ছে পুরো সিস্টেম একদম চপাট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য রিটার্নস অন দ্য কস্ট ইনভেস্টমেন্ট অন দ্য ড্যামস ক্যান only be got after a long time. Hence, the dam has to be operational for many years to be profitable. মানে ড্যামটাকে এমনভাবেই কনস্ট্রাক্ট করতে হবে যেটার প্রচুর দিন বা প্রচুর বছর ধরে আমার সার্ভিস দেবে, ঠিক আছে। মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হিসাবেই এক্সপেন্সিভ ওয়েতেই আমাকে একবারই ইনস্টল করতে হবে, যেটা প্রচুর বছর ধরে আমার সার্ভিস দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাট দ্য টাইম অফ বিল্ডিং hydroelectric power dams, the inhabitants in and around the area are moved out of their houses and business. This creates a disturbance. এবার যখন ড্যাম তৈরি করছে, তাহলে আশেপাশে যে লোকাল এরিয়া যারা থাকছে, ঠিক আছে, যেসব মানুষজন থাকছে, তাই তো এবার তো অনেক হিউজ কনস্ট্রাকশন হচ্ছে, এটা ড্যাম কনস্ট্রাকশন হচ্ছে একটা বিশাল বড় কনস্ট্রাকশন। তো তাদেরকে কি করতে হয়, যে তাদেরকে ঘর বাড়ি ছেড়ে বলা হয় যে অন্য কোথাও থাকতে, কারণ এখানে এখন কনস্ট্রাকশন চলবে কিছু মাস ধরে। তো সেখানে যে লোকালে যে যারা লোকজন থাকছে যেই বাসস্থানে, তাদের